আজকের এপিসোডে আমরা কথা বলবো মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। কেননা ইতিমধ্যে কিন্তু মাদ্রাসা গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তা বর্তমানে ইন্টারভিউ প্রসেসের মধ্যে রয়েছে। অনেক ক্যান্ডিডেটই আছেন যারা ইন্টারভিউ অলরেডি দিয়ে চলে এসেছেন, অনেক ক্যান্ডিডেট রয়েছেন বর্তমানে ইন্টারভিউ দেবেন বলে প্রিপারেশন নিচ্ছেন। আর কয়েকটা দিনের মধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়াও শেষ হয়ে যাবে। কিন্তু ইন্টারভিউ চলছে ঠিকই, কেননা তারপরেই আসবে ফাইনাল প্যানেল বা ফাইনাল যে মেরিট লিস্ট। কিন্তু অনেক ক্যান্ডিডেটই, সেটা পুরনো ক্যান্ডিডেট হোক কিংবা নতুন ক্যান্ডিডেট কিংবা পাশ করা ক্যান্ডিডেট হোক কিংবা পাশ করার মধ্যে না হয়, যারা কাট অফের মধ্যে আসতে পারেননি, তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু কম বেশি করে বিভিন্ন অভিযোগ রয়েছে। কেউ বলছেন এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল হবে, কেউ বলছেন যে 24,000 যারা 11 সালে পরীক্ষা দিয়েছেন তারাই বৈধ, আর 73,000 নতুন করে যে পরীক্ষা নেওয়া হলো সেটা সম্পূর্ণ অবৈধ, বেআইনি। আবার কেউ কেউ বলছেন 73,000 ক্যান্ডিডেটের পরীক্ষা হলেও সে পরীক্ষা বাতিল হতে পারে বা হওয়ার সম্ভাবনা বেশি, কেননা কেস হয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন দীর্ঘ 14 বছর পর, অর্থাৎ ফর্ম ফিল আপের 14 বছর পর এই নিয়োগ প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। তবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও তা কমপ্লিট হতে আগামী আরও 14টা বছর লেগে যাবে। তো সমস্ত দিকগুলো, আপনাদের কথাবার্তা, আমাদের মতামত, আপনাদের পরামর্শগুলো নিয়ে কিন্তু আজকের বিষয়ে আমরা একটু সেগুলোর অ্যানালিসিস করার জন্য উপস্থিত হয়েছি। বর্তমানে এই নিয়োগ প্রক্রিয়া কোন পরিস্থিতিতে রয়েছে, কেননা একদিকে যখন ইন্টারভিউ চলছে, অপরদিকে কিন্তু আইনি জটিলতা কাটিয়ে, দীর্ঘ 14 বছরের আইনি জটিলতা কাটিয়ে এলেও আবারও সেটা নতুন করে বিভিন্ন আইনি জটিলতায় জড়িয়ে যাচ্ছে। তো সমস্ত দিকগুলো বিচার বিশ্লেষণ করে, অ্যানালিসিস করে বর্তমানে কোন পরিস্থিতি রয়েছে, কোন পরিস্থিতির মধ্য দিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তার ভবিষ্যৎ কী, সেগুলো আজকে এপিসোডে একটু অ্যানালিসিস করার চেষ্টা করব। আসুন ভিডিওটি আপনারা কমপ্লিটলি দেখুন এবং শুনুন, সেই সঙ্গে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকলে সেটাও কমেন্ট বক্সে জানান। আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন। প্রথম কথা এটাই, মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির মেন এক্সাম অলরেডি কমপ্লিট হয়ে গেছে গত 1 সেপ্টেম্বর। 2011 সালে কিন্তু 24,000 প্লাস ক্যান্ডিডেটকে নিয়ে তাদের যে পূর্ব নির্ধারিত নিয়ম, সেই নিয়ম বা গেজেট মেনে তারা সেই সময় কমপ্লিট করে দিলেও তারপরেও আবার তারা নতুন করে এই পরীক্ষা নিয়েছে। যদিও 73,000 ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু 24,000 ক্যান্ডিডেট নেই, কিন্তু তাদের রেজাল্ট অলরেডি পাবলিশও করে দিয়েছে 12 সেপ্টেম্বর, এবং সেটা হাইকোর্টের বারংবার নির্দেশ মেনেই। তো মেন কথা যেটা, যে 12 সেপ্টেম্বর রেজাল্ট তো বেরোলো, সেই রেজাল্ট বেরোলো 2011-র 24,000 ক্যান্ডিডেটকে নিয়ে, এবং সেই রেজাল্ট বেরোলো 2024 সালের 73,000 ক্যান্ডিডেটকে নিয়ে, অর্থাৎ 24,000 প্লাস 73,000 ক্যান্ডিডেটের রেজাল্ট পাবলিশড হলো 12 সেপ্টেম্বর। তবে সেই 12 সেপ্টেম্বরের আগেই একটা কেস হয়ে গিয়েছিল 10 সেপ্টেম্বরে, যেখানে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই কেসটার হিয়ারিং হয়, এবং সেই হিয়ারিংয়ের ডেট এবং সেই সঙ্গে মামলা যদি আমরা লক্ষ্য করি, মামলা নাম্বার ছিল WPS/21918/2024। প্রথম কথা বা গুরুত্বপূর্ণ মন্তব্য যেটা ছিল, যে মামলাকারী যে পিটিশনার ছিলেন হাফিজুল হক অ্যান্ড আদার্স, অপরদিকে মামলাকারী রেসপন্ডেন্ট যারা ছিলেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এক্ষেত্রে মামলাকারী পিটিশনার অর্থাৎ হাফিজুল হক অ্যান্ড আদার্সদের পক্ষ থেকে বলা হয়েছিল এই 73,000 ক্যান্ডিডেট যাদের 2024-এর 1 সেপ্টেম্বর পরীক্ষা হলো, সেই পরীক্ষা কিন্তু সম্পূর্ণ অবৈধ, সেই পরীক্ষা কিন্তু সম্পূর্ণ বেআইনি। কেননা এই মেন এক্সাম অলরেডি হয়ে গেছে 2011 সালে 24,000 প্লাস ক্যান্ডিডেটকে নিয়ে। কেননা এই 24,000 প্লাস ক্যান্ডিডেটই কিন্তু 2011 সালে যে প্রিলি পরীক্ষা হয়েছিল মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগের জন্য, সেইটাই কিন্তু ছিল বৈধ, এবং এই 2011-র যে 24,000 প্লাস ক্যান্ডিডেট তারাই কিন্তু কেবলমাত্র প্রিলি পরীক্ষা পাশ করেছিলেন, এবং তারাই কিন্তু এখানে বৈধ পরীক্ষার্থী। কিন্তু তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশন যে 73,000 প্লাস ক্যান্ডিডেটকে নিয়ে 1 সেপ্টেম্বর পরীক্ষায় অংশগ্রহণ করালো, সেটা কিন্তু সম্পূর্ণ অবৈধ। সেক্ষেত্রে রেসপন্ডেন্টদের পক্ষ থেকেও কিন্তু তার সদুত্তর দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে আপনারাও সেটা জানেন, যে সেখানে টেকনিক্যালি ইস্যুর জন্য তারা করতে পারেনি, এবং সেই সঙ্গে একটা 3টে শিফটে যে পরীক্ষা হয়েছিল তার মধ্যে একটা অ্যান্সার লিস্ট নাকি বাকিদেরকেও ইভ্যালুয়েশন করে নেওয়া হয়েছিল। যাই হোক, তো সেক্ষেত্রে যে অমৃতা সিনহা ম্যাম, তিনি কিন্তু জানিয়েছিলেন যে রেজাল্টটাকে পাবলিশড হোক, তারপরে দেখা যাবে পরিস্থিতিটা কোন দিকে এগোয়, বা তারপরে নেক্সট হিয়ারিং রেখেছিলেন 18 সেপ্টেম্বর। কিন্তু এই 18 সেপ্টেম্বরের পর থেকেই কিন্তু মামলাটা অন্য দিকে ক্রমশ ঘুরতে থাকে।
কেননা 18ই সেপ্টেম্বর যে শুনানি হয়েছে সেখানে প্রথম কথা এখানে সময়টা বড্ড কম ছিল, যার জন্য কেসটা ডিলে হয়ে যায়। কিন্তু ডিলে হয়ে গেলেও যে একেবারে কিছু আলোচনা হয়নি তা কিন্তু নয়। পিটিশনারদের আইনজীবী সেদিন কিন্তু উপস্থিত ছিলেন না, প্রথম কথা এটাই। এবং সেক্ষেত্রে যে রেসপন্ডেন্ট অর্থাৎ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এদের আইনজীবী কিন্তু জানাতে থাকেন বা বারংবারই বলতে থাকেন যে পিটিশনাররা কিন্তু এই পরীক্ষায় কাট অফের মধ্যে আসতে পারেননি, কিন্তু সেটা না বলেন যে তারা পাস করতে পারেননি। যদিও পাস মার্ক কত পেলে পাস হবে, কত মানে অ্যানসার লিস্ট পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশন তার পাবলিশ করেনি, এবং সেক্ষেত্রে ক্যান্ডিডেটরা প্রশ্ন করলেও তার কোনো সদুত্তর কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত মেলেনি। কিন্তু তা সত্ত্বেও আইনজীবী বলতে থাকেন যে পিটিশনাররা এখানে পাস করতে পারেননি। তো যাই হোক, এখানে কাট অফের মধ্যে আসতে পারেনি সেটাই উনি বলতে চেয়েছেন। তো তবুও কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের এই কথাকে গ্রাহ্য না করে অমৃতা সিনহা ম্যাম কিন্তু বারংবারই বলতে থাকেন পিটিশনারদের আইনজীবী কোথায়। তো সেক্ষেত্রে পিটিশনারদের আইনজীবী তো উপস্থিত ছিলেন না, যার জন্য কিন্তু মানে এই কেসটা ডিলে হয়ে যায়। যদিও এখানে একজন পিটিশনারদের আইনজীবী থাকলেও তিনি কিন্তু ততটা অ্যাক্টিভলি সওয়াল জবাব করেননি, যার ফলে কিন্তু কেসটা ডিলে হতে থাকে। এবং 18ই সেপ্টেম্বর রেসপন্ডেন্টের আইনজীবীর অনুরোধ করেন যে এই কেসটার শুনানি যেন আগামী 20শে সেপ্টেম্বর রাখা হয়, এবং তার কথা মতো বা তার এই অনুরোধ মেনেই কিন্তু, কথা মতো নয় অনুরোধ মেনেই কিন্তু অমৃতা ম্যাম 20শে সেপ্টেম্বর এই শুনানিটি রাখলেও সেই 20শে সেপ্টেম্বরেও কিন্তু কেসটা ডিলে হয়ে যায় একাধিক কারণে। তার মধ্যে প্রথম কারণ এটাই ছিল যে যিনি পিটিশনারের পক্ষ থেকে আইনজীবী ছিলেন, অর্থাৎ সেই মহিলা আইনজীবীকে আমরা যেটা লক্ষ্য করেছিলাম, যিনি 2024-এর 10ই সেপ্টেম্বর প্রথম শুনানির দিনেই যে হিয়ারিং করেছিলেন, সেই আইনজীবী কিন্তু 20শে সেপ্টেম্বর কোর্টে উপস্থিত ছিলেন না। স্বাভাবিকভাবেই কিন্তু কেসটা তখনই প্রথমেই বোঝা গিয়েছিল কেসটা ডিলে হয়ে যাবে। তবে তিনি উপস্থিত না থাকলেও তার এক জুনিয়র অ্যাডভোকেট, তার অ্যাসিস্ট্যান্ট বলা চলে, যিনি সুবীরেশ নামে এই আইনজীবী কিন্তু এই দিন অনুরোধ করতে থাকেন যে কেসটা যেন পাস ওভার করে দেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে রেসপন্ডেন্টের আইনজীবী অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী কিন্তু বলতে থাকেন তৎক্ষণাৎ লিখিত পরীক্ষা হয়ে গেছে এই নিয়োগের, এবং 10ই সেপ্টেম্বর আপনার যে নির্দেশ ছিল সেই নির্দেশ মতো 12ই সেপ্টেম্বর রেজাল্টও অলরেডি বেরিয়ে গেছে। ইন্টারভিউ লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং ইন্টারভিউ ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। পিটিশনাররা যারা এখানে কেস করেছিলেন সেই পিটিশনাররা এখানে পাশ করতে পারেননি, এবং ইন্টারভিউ শেষ হওয়ার সাথে সাথেই আমরা ফাইনাল প্যানেল বের করব, এবং সেই শীঘ্রই ফাইনাল প্যানেল আমরা বের করব এই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের নাম্বার যোগ করে। তাই এই প্যানেল যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেসটার একটু সময় দেওয়া হোক, এবং সেই সঙ্গে এই প্যানেলের লিস্ট প্রয়োজন হলে আমরা কোর্টকেও সেটা আমরা পেশ করব। তো তৎক্ষণাৎ কিন্তু তিনি এটাই বলতে থাকেন, অর্থাৎ রেসপন্ডেন্টের আইনজীবী মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী, এবং তিনি কিন্তু বারবারই বলতে থাকেন যে পিটিশনাররা পাস করতে পারেননি, তারা এখানে অনুপস্থিত। এবং সেটা শুধু আজই নয়, গত 18ই সেপ্টেম্বরও কিন্তু আমরা সেটাই লক্ষ্য করেছি। কোর্টে কিন্তু পিটিশনাররা একেবারেই উপস্থিত নেই, এমনকি পিটিশনারদের আইনজীবীও অনুপস্থিত। এক্ষেত্রে কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট তিনি বলতে থাকেন যে কেসটা যেন একটু পাস ওভার করা হয়, তবে সেই পাস ওভারের জন্য অনুরোধ করা হলেও রেসপন্ডেন্টের আইনজীবী কিন্তু সেটা মেনে নিতে পারেন না, তিনি কিন্তু এর বিরোধিতা করতে থাকেন। তবে বিচারপতি কিন্তু সর্বক্ষণ ধরে এই রেসপন্ডেন্টের আইনজীবীর কথাগুলো শুনলেও তিনি কিন্তু একেবারে রেসপন্ডেন্টের কথা শুনেই যে তিনি রায় দেবেন বা কেসটা শুনানি করে নেবেন সেটা তো হয় না। তিনি কিন্তু পিটিশনারের আইনজীবীর কথা শুনতে চান, কিন্তু পিটিশনারের আইনজীবী সেখানে অনুপস্থিত। তিনি কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট জানাতে থাকে এইটা কেসটাকে যেন পাস ওভার করায়। পাস ওভার বলতে কিন্তু কিছুটা সময় দেওয়া হয়, অর্থাৎ সেই দিনেই হিয়ারিং হোক কিন্তু একটু সময় দিয়ে, কেননা তার যে সিনিয়র তিনি এই মুহূর্তে উপস্থিত নেই, তিনি রাস্তায় আসছেন, কোনো কারণে তার দেরি হয়ে গেছেন বা কিছু একটা ব্যাপার হবে, সেটা তিনি পরিষ্কার করে বলেননি, যার জন্য আমাদের কাছেও বিষয়টা ক্লিয়ার নয়। তো মোট কথা তিনি এখানে উপস্থিত নেই, তিনি আসছেন রাস্তায়, এরকম একটা ব্যাপার, বা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে, তাই কেসটা যেন পাস ওভার করে দেওয়া হয়। কিন্তু
অপরদিকে রেসপন্ডেন্টের যে আইনজীবী তিনি কিন্তু তৎক্ষণাৎ বলতে থাকেন যে না, এই ব্যাপারটা যেন অন্তত পুজোর পরে হিয়ারিং রাখা হয়, এবং তাহলে কিন্তু আমাদের এখানে ইন্টারভিউ এবং সেই সঙ্গে প্যানেলও আমরা প্রকাশ করতে পারবো এবং নিয়োগও করতে পারবো, এবং এক্ষেত্রে কেস যেভাবে চলছে সেই কেস নিজের পথে এগিয়ে যেতে পারবে। তখন বিচারপতি অমৃতা সিনহা কিন্তু আর উভয়ের কারোর কথাকেই গুরুত্ব না দিয়ে তিনি বলেন যে সি ইজ অন লেটস, আই অ্যাম জাস্ট মেকিং ইট পাস ওভার অর জার্নিং ইট অফ দ্য ডে। তখন অর্থাৎ তিনি বলতে চান যে এটাকে পাস ওভার করে দেবো নাকি সারা দিনের জন্যই বিষয়টাকে মুলতবি করে দেবো। তখন কিন্তু রেসপন্ডেন্টের মানে একদিকে পিটিশনারের আইনজীবী বলতে থাকেন না, কাইন্ডলি পাস ওভার, অর্থাৎ কিছু সময় দিন। অপরদিকে কিন্তু রেসপন্ডেন্টের আইনজীবী তখন তারও বিরোধিতা করে বলেন নো, কাইন্ডলি জার্নিং ফর দ্য ডে। এবং তখন কিন্তু বিচারপতি অমৃতা সিনহা বলেন যে ডোন্ট সে আই ক্যান অলসো এনিথিং, অর্থাৎ তিনি বলেন যে আমি অলরেডি বিষয়টা আজকের দিনের জন্য, অর্থাৎ আজকের দিনের জন্য আমি বিষয়টা পাস ওভার করে দিচ্ছি। নেক্সট কবে হিয়ারিং হবে সেটাও তিনি আপাতত জানাননি, তো কবে হিয়ারিং হবে সেদিকেও আমরা লক্ষ্য রাখবো। এবং তৎক্ষণাৎ আমাদের কাছে যে তথ্যটা আসে যে তিনি সারা দিনের জন্যই কিন্তু বিষয়টা মুলতবি করে দেন, কেননা একদিকে রেসপন্ডেন্টের আইনজীবী উপস্থিত থাকলেও অপরদিকে কিন্তু পিটিশনারের আইনজীবী অনুপস্থিত, তাই কোনোভাবেই কিন্তু মামলাটা হিয়ারিং করা যায় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে মাদ্রাসা সার্ভিস কমিশনের এই যে মামলা বা পিটিশনারদের যে মামলা, সেই মামলাটা মোটামুটি 20শে সেপ্টেম্বরও হিয়ারিং হলো না বা ডিলে হয়ে গেল। কিন্তু তারপরে লক্ষ্য করলাম যে পরবর্তী, অর্থাৎ এই যে মাদ্রাসা ম্যাটারটা ছিল 20শে সেপ্টেম্বর 29 নম্বরের মামলায়, কিন্তু তারপরে যে 30 নম্বর মামলাটা এসে যায় আমরা লক্ষ্য করলাম, তখনও কিন্তু দেখা যায় সেই মামলাতেও পাস ওভারের জন্য অনুরোধ করা হয়। তৎক্ষণাৎ কিন্তু অমৃতা সিনহা ম্যাম অটোমেটিক দেখা যায় যে তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন বা যাই হোক একটা ব্যাপার, তখন তিনি বলেন ডোন্ট কল এনি অফ দ্য ম্যাটার্স। তিনি কিন্তু আর কোনো রকম মামলায় কিন্তু এরপর দেখা গেল সারা দিনের জন্য আর কোনো রকম মামলায় তিনি শুনলেন না, সরাসরি তিনি কিন্তু তার এজলাস থেকে উঠে বেরিয়ে গেলেন। তো এই হলো মেন ব্যাপার 20শে সেপ্টেম্বরের ব্যাপারটা। তো আমরা এই মুহূর্তে যেটা বুঝতে পারছি যে ইন্টারভিউ প্রসেস কিন্তু তার রীতিমতো এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবেও, সেক্ষেত্রে কোনো রকমের স্টে অর্ডার দেওয়া হলো না। এমনকি 73,000 ক্যান্ডিডেটের পরীক্ষা যে বাতিল হতে পারে বা হওয়া উচিত কিনা সে ব্যাপারেও তিনি মন্তব্য করলেন না, এবং কোনো রকম কিন্তু স্টে রইল না, সেটা 73,000 পরীক্ষার রেজাল্টের ওপরেই বলুন, কিংবা 24,000-এর যে অনুরোধ সেটার উপরেই বলুন, কিংবা ইন্টারভিউ প্রসিডিওরের উপরেই বলুন, কিংবা সমগ্র নিয়োগ প্রক্রিয়ার উপরেই বলুন। তো এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারছি বা যে তথ্য আমাদের কাছে রয়েছে, এই মুহূর্তে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি রিক্রুটমেন্টের ব্যাপারে, ইন্টারভিউয়ের ব্যাপারে, ফাইনাল প্যানেল প্রকাশের ব্যাপারে বা কাউন্সেলিং যেটাই বলুন, কোনো ক্ষেত্রেই কিন্তু বাধা রইল না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এটাই, আগামী নেক্সট কবে হিয়ারিং তারও কোনো উল্লেখ নেই। ইতিমধ্যে কিন্তু পুজোর ছুটিও আসতে চলেছে আর কয়েকটা দিনের মধ্যেই। তো তাহলে মাদ্রাসা ম্যাটারটা কি হবে সেটা কিন্তু পরিষ্কার নয়, অর্থাৎ স্টে অর্ডার ব্যাপারটা। তবে নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই মাসের মধ্যেই বা আর কয়েকটা দিনের মধ্যেই, মানে নতুন মাসের মধ্যেই। তো সেক্ষেত্রে মাদ্রাসায় যারা ইন্টারভিউ দিচ্ছেন বা দেবেন বলে প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কোনো বাধা নেই। অপরদিকে 73,000 যে ক্যান্ডিডেট রয়েছেন তাদেরও হতাশ হলে চলবে না, অপেক্ষা করতে হবে। এই কেসটাই একমাত্র ভরসা, দ্বিতীয় কোনো উপায় নেই। তো এই হলো মেন ম্যাটার, এই হলো মাদ্রাসা রিক্রুটমেন্ট এবং সেই সঙ্গে কেসের মূল পরিস্থিতি। তো এ ব্যাপারে আপনাদের কি মতামত, এ ব্যাপারে আপনাদের কাছেও কোনো তথ্য আছে কি না, এ ব্যাপারে আপনাদের কিছু পরামর্শ দেওয়া রয়েছে কি না, এ ব্যাপারে আপনারাও কিছু বলতে চাইছেন কি না, সমস্ত কিছুই কিন্তু কমেন্ট বক্সে নির্দ্বিধায় কমেন্টও করে জানাতে পারেন। সেই সঙ্গে ভিডিওটি কেমন লাগলো সেটা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন এবং প্রয়োজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম। I'm for the petitioner. But I'm carrying the brief on behalf of Mr. Shubhish Chanal, my lord. He's on his legs. I'm paying for a short Let him be on his legs. It is not a show case. It is a case, my lord, where the written examination is already over. List of qualified candidates for the interview are already published. They are not qualified. Interview is going on. We shall be producing the panel after completion of the said interview, clubbing together marks in the written test and also the interview marks. May it be posted by 27th, probably we can complete the interview of this month. If your lordship kindly keeps it after the vacation, my lord,
we shall only be giving the result. That is on our website, you have published the result of the interview. It a written test. Since he is on legs, I'm just making it pass over My lord, kindly. or adjourning it for the day. My lord, kindly pass over, my lord. No, no, kindly make it adjourn for the day. Let me see. Adjourn for the day, I may not come. Please wait, I cannot say anything. 30. Lordship, Sarwarjan appearing on this matter on behalf of the petitioner, Lordship, pray for short passover. He engaged in court. Don't call any other matter.